আজ আমরা এমন এক সময়ের কথা বলবো, প্রায় ৬০ মিলিয়ন বছর আগের কথা, যখন অ্যামাজনের জঙ্গলে এক দৈত্য রাজত্ব করত। মানে এমন এক দৈত্য যার গল্প শুনলে আজও গায়ে কাটা দিয়ে ওঠে। চলুন আজ সেই হারানো দৈত্যের খোঁজেই যাওয়া যাক। একটু কল্পনা করার চেষ্টা করুন তো, একটা সাপ, যেটা কিনা একটা আস্ত বাসের থেকেও লম্বা। অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। আর মজার ব্যাপার হলো, এই বিশাল আবিষ্কারের গল্পটা শুরু হয়েছিল কিন্তু খুব সাধারণ একটা ঘটনা থেকে। তো এই যে বিশাল সাপের কথা বলছি, এর গল্পের শুরুটা কিন্তু কোনো ভয়ঙ্কর দৈত্যের সাথে দেখা হওয়ার মতো নয়, বরং এর শুরু হয়েছিল কলম্বিয়ার একটা কয়লা খনিতে পাওয়া খুবই সাধারণ দেখতে কিন্তু ভীষণ রহস্যময় একটা হাড় দিয়ে। জায়গাটা ছিল কলম্বিয়ার সেরেহন কয়লা খনি। সেখানে বিজ্ঞানীরা খনন করছিলেন। এখন এই খনিটা আসলে কি জানেন? এটা একসময় ছিল প্রায় ৬ কোটি বছরের পুরনো এক রেইন ফরেস্ট। বিজ্ঞানীরা সেখানে আসলে খুঁজছিলেন প্রাচীন গাছপালা আর বিভিন্ন প্রাণীর জীবাশ্ম, মানে এমন সব চিহ্ন যা পৃথিবীর এক অজানা অতীতকে আমাদের সামনে তুলে ধরতে পারে। কিন্তু দেখুন, এই জীবাশ্মর আসল পরিচয়টা বের করতে কিন্তু ১ দশকেরও বেশি সময় লেগে গিয়েছিল। ভাবা যায়, ১৯৯৪ সালে যখন প্রথম ওটা পাওয়া যায়, তখন সবাই ভেবেছিল এটা হয়তো কোনো গাছের ডাল। এরপর ২০০২-এ আবার একই রকম একটা জীবাশ্ম পাওয়া গেল, কিন্তু আসল রহস্যটা সামনে এলো সেই ২০০৭ সালে, যখন জীবাশ্মগুলো আমেরিকার ফ্লোরিডা মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে পৌঁছাল। বিশেষজ্ঞরা কিন্তু প্রথমে একেবারে দ্বিধায় পড়ে গিয়েছিলেন। জীবাশ্মটা হাতে নিয়ে কেউ বলছেন এটা একটা কুমিরের হাড়, তো কেউ বলছেন না না, এটা কচ্ছপের হতে পারে। আবার কেউ ভাবছেন এটা হয়তো কোনো গাছেরই একটা অংশ। মানে কেউই ঠিক নিশ্চিত হতে পারছিলেন না যে এটা আসলে কি। কিন্তু যখন সব জল্পনা কল্পনার অবসান হল আর সত্যিটা সামনে এলো, সেটা ছিল সবার কল্পনারও বাইরে। চলুন এবার সেই আসল পরিচয়ের দিকে যাওয়া যাক। ওই হাড়টা ছিল এক বিশাল প্রকাণ্ড এক সাপের, আর বিজ্ঞানীরা এর নাম দিলেন টাইটানোবোয়া। তো ফ্লোরিডার বিজ্ঞানীরা কি করলেন? তারা ওই জীবাশ্মটাকে আজকের দিনের অ্যানাকন্ডা সাপের কশেরুকা মানে শিরদাঁড়ার হাড়ের সাথে মেলালেন। আর মেলাতেই তারা একেবারে অবাক। খনি থেকে পাওয়া ওই হাড়টা অ্যানাকন্ডার হাড়ের চেয়ে প্রায় ৩ গুণ বড় আর মোটা ছিল। তখনই তাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল, এটা কোনো সাধারণ সাপ নয়, এটা এক অতিকায় সাপের হাড়। এরপর শুরু হলো আসল হিসেব নিকেশ। বিভিন্ন গাণিতিক মডেল ব্যবহার করে বিজ্ঞানীরা এর আসল আকারটা বের করার চেষ্টা করলেন, আর যা রেজাল্ট এলো অবিশ্বাস্য। লম্বায় এটা ছিল প্রায় ৪২ থেকে ৫০ ফুট, মানে আজকের সবচেয়ে বড় সাপ অ্যানাকন্ডার চেয়েও প্রায় দ্বিগুণ লম্বা, আর একটা আস্ত যাত্রীবাহী বাসের চেয়েও বড়। আর শুধু লম্বায় বড় ছিল তা কিন্তু নয়, এর ওজনটাও ছিল বিশাল, প্রায় ১২০০ কেজি। ভাবুন তো, একটা মাঝারি সাইজের গাড়ির সমান ওজন ছিল সাপটার। একটু ভেবে দেখুন, আজকের দিনের সবচেয়ে বড় গ্রিন অ্যানাকন্ডার থেকে ওজনে প্রায় ১০ গুণ বেশি। আর এই বিশাল মানে টাইটানিক আকারের জন্যই তো এর নাম দেওয়া হলো টাইটানোবোয়া, সোজা কথায় সাপেদের রাজা। কিন্তু কথা হলো, একটা সাপ এত বড় হলো কিভাবে? মানে আজকের দিনের সাপেরা তো এত বড় হয় না। তাহলে এর রহস্যটা কি? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে সেই সময়ের আবহাওয়ার মধ্যে। আচ্ছা, সাপেরা তো ঠান্ডা রক্তের প্রাণী, তাই না? বিজ্ঞানের ভাষায় এদের বলে এক্টোথার্মিক। এর মানে হলো ওরা নিজেদের শরীরের ভেতর থেকে তাপ তৈরি করতে পারে না। ওদের শক্তি, ওদের মেটাবলিজম সবকিছু নির্ভর করে বাইরের পরিবেশের তাপমাত্রার ওপর। নিয়মটা আসলে খুব সহজ। পরিবেশ যত গরম হবে, ঠান্ডা রক্তের প্রাণীর মেটাবলিজমও তত দ্রুত কাজ করবে। আর মেটাবলিজম যত ফাস্ট হবে, শক্তিও তত বেশি তৈরি হবে। ফলে শরীর দ্রুত বাড়বে আর বিশাল আকার নিতে পারবে। টাইটানোবোয়ার আবিষ্কার এটাই প্রমাণ করে যে প্রায় ৬ কোটি বছর আগে পৃথিবী আজকের চেয়ে অনেক বেশি গরম ছিল। সেই প্যালিওসিন যুগে গড় তাপমাত্রা সবসময় ৩২ ডিগ্রি সেলসিয়াসের ওপরেই থাকত। এই প্রচণ্ড গরমে টাইটানোবোয়াকে এত বিশাল হয়ে ওঠার শক্তি জুগিয়েছিল। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, এত ভারী একটা শরীর নিয়ে টাইটানোবোয়া শিকার করত কিভাবে? সিনেমার মতো মাটিতে শাঁ শাঁ তোরে ছুটে বেড়াত? না, একদমই না। সে ছিল জলের জগতের রাজা। আসলে এত বিশাল শরীর নিয়ে মাটিতে দ্রুত চলাফেরা করাটা ওর পক্ষে প্রায় অসম্ভব ছিল। নিজের শরীরের ওজনেই ও মাটিতে পিষে যেত। তাই ঠিক কুমিরের মতোই সেও হয়ে উঠেছিল জলের এক ভয়ঙ্কর শিকারী। টাইটানোবোয়া ছিল একজন অ্যাম্বুশ প্রিডেটর। সে শিকারের পেছনে ছুটত না, বরং জলাভূমির ঘোলা জলের গভীরে লুকিয়ে থাকত, ঘণ্টার পর ঘণ্টা, এমনকি হয়তো দিনের পর দিন একদম স্থির হয়ে।
আর যেই কোনো প্রাণী জল খেতে আসত অমনি বিদ্যুতের গতিতে আক্রমণ করত আর তার বিশাল শরীর দিয়ে শিকারকে পেঁচিয়ে ধরত। বিজ্ঞানীরা হিসেব করে বের করেছেন যে শিকারকে পেঁচিয়ে ধরার সময় টাইটানোবোয়া প্রায় 400 psi চাপ তৈরি করতে পারত। psi হল চাপের একটা একক, মানে পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চি। এই 400 psi চাপটা ঠিক কতটা ভয়ঙ্কর সেটা বোঝানোর জন্য একটা তুলনা দেয়া যায়। ভাবুন তো, দুটো বিশাল আফ্রিকান হাতি যেন কারো বুকের ওপর দাঁড়িয়ে আছে। এই অসাধারণ চাপে মুহূর্তের মধ্যে শিকারের হাড়গোড় ভেঙে যেত আর রক্ত চলাচল বন্ধ হয়ে যেত। এই দৈত্যাকার সাপ কিন্তু খেতেও দৈত্যদেরই। ওর খাবারের মেনুতে ছিল প্রায় 8 ফুট চড়া বিশাল কচ্ছপ আর সেই সময়ের প্রাচীন অতিকায় কুমির। তাহলে প্রশ্ন আসেই, যদি টাইটানোবোয়া এতই শক্তিশালী আর নিখুঁত একজন শিকারী হয়, যার কোনো শত্রুও ছিল না, তাহলে সে পৃথিবী থেকে হারিয়ে গেল কেন? উত্তরটা বেশ দুঃখজনক। যে জলবায়ু তাকে তৈরি করেছিল, সেই জলবায়ুর পরিবর্তনই তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করল, আর টাইটানোবোয়ার মেটাবলিজমও ধীর হয়ে গেল। ওর থাকার জায়গা মানে জলাভূমিগুলো শুকিয়ে যেতে লাগল, আর সেই সাথে স্তন্যপায়ী প্রাণীদের মতো নতুন প্রতিযোগীরা আসায় ওর খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়ল। সোজা কথায়, যে চরম উষ্ণতা তাকে জন্ম দিয়েছিল, সেই উষ্ণতার অভাবে ধীরে ধীরে এই মহান রাজাকে ইতিহাসের পাতা থেকে চিরতরে মুছে দিল। টাইটানোবোয়ার গল্পটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আজকের পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, পৃথিবী আবার গরম হচ্ছে। তাহলে কি ভবিষ্যতে আবার টাইটানোবোয়ার মতো বিশাল প্রাণীদের যুগ ফিরে আসতে পারে? ব্যাপারটা একবার ভেবে দেখুন তো।